আরো একটা নতুন ভিডিওতে স্বাগত বন্ধুরা। তো তোমরা এমসিকিউ গুলো খুব ভালো করে দেখছো বায়োকেমিস্ট্রি। তোমরা দয়া করে আগে উত্তরটা লিখে নেওয়ার চেষ্টা করো না, কারণ আমার বোর্ডে যেগুলো লেখা থাকে সেগুলো যেন আমি কোনো ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করতে গিয়ে যেন মিস না করি, তার জন্য লেখা আছে। এবং বিশেষ করে আমি তোমাদের বেশি কোশ্চেন দেওয়ার চেষ্টা করছি, বাট পারছি না এই কারণে যে কিছু জিনিস আমি লাফিয়ে যেতে পারছি না। যেটা আমরা বারবার চেষ্টা করছি, প্রত্যেকটা উত্তর কিভাবে এলো সেই উত্তরটাকে ডিসকাস করতে গেলে স্বভাবতই সেই বিষয়ে মোটামুটি সেই চ্যাপ্টারটার অনেকটাই আমাদের আলোচনা করা হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, কোশ্চেন নাম্বার 28 অব্দি তো আগে হয়ে গেছে। কোশ্চেন নাম্বার 29 বলছে যে ভ্যান্ডেনবার্গের বানানটা দেখবে, প্রথমে দুটো স্মল লেটার আছে, তারপরে বড় হাতে রয়ে গেছে। ভ্যান্ডেনবার্গ টেস্ট গিভস আ পজিটিভ রেজাল্ট ফর, মানে ভ্যান্ডেনবার্গ রিয়াকশন যেখানে হচ্ছে সেখানে আমরা পজিটিভ রেজাল্ট কার ক্ষেত্রে পাচ্ছি। অপশন এ তে আছে বাইল সল্টস অনলি, অপশন বি তে আছে আনকনজুগেটেড বিলিরুবিন অনলি, সি তে আছে কনজুগেটেড বিলিরুবিন অনলি, এন্ড ডি তে আছে বোথ বি এন্ড সি আর কারেক্ট। এবার যে ভ্যান্ডেনবার্গ রিয়াকশন, একজন ডাচ সায়েন্টিস্ট, তার ওনার পুরো নামটাও খুব বড়, আব্রাহাম অ্যালবার্ট হাইম্যান্স ভ্যান্ডেনবার্গ। তো ওনার নামে রিয়াকশনটা ভ্যান্ডেনবার্গ রিয়াকশন। তো ভ্যান্ডেনবার্গ রিয়াকশন দেখো তিন রকমের রিয়াকশন আছে, একটা হচ্ছে ডাইরেক্ট, একটা ইনডাইরেক্ট, একটা হচ্ছে বাইফেজিক। তো ডাইরেক্ট মানে তো তোমরা অলরেডি তোমরা অনেকটাই জানো যে ডাইরেক্ট বিলিরুবিন মানে হচ্ছে যেটা কনজুগেটেড বিলিরুবিন, যেটা হচ্ছে ওয়াটার সলিউবল ভিটামিন, বিলিরুবিন। যেটা ওয়াটার ইনসলিউবল বিলিরুবিন আছে সেটা হচ্ছে ইনডাইরেক্ট বা আনকনজুগেটেড বিলিরুবিন। এবং বাইফেজিক যেখানে কনজুগেটেড এবং আনকনজুগেটেড, যেটা আমাদের বাইলে দুটোই থাকে। তো রিয়াকশনটা হচ্ছে সিম্পলি যে ডাইঅ্যাজোটাইজ সালফেনিলিক অ্যাসিডের সাথে বিলিরুবিন রিয়াকশন করে একটা পার্পল কালারের অ্যাজো বিলিরুবিন কম্পাউন্ড তৈরি করে উইদিন 30 সেকেন্ড। এটা হচ্ছে ডাইরেক্ট বিলিরুবিনের রিয়াকশন, এটা হচ্ছে ভ্যান্ডেনবার্গের রিয়াকশন। এরপরে ইনডাইরেক্ট ফেজটা ছিল না, ইনডাইরেক্ট যেটা আনকনজুগেটেড বিলিরুবিন রিয়াকশন করছে, তার জন্য হচ্ছে কি বিলিরুবিনটা যেহেতু ওয়াটার ডিজলভ, মানে ওয়াটারে সলিবল নয়, ইনসলিবল, তার জন্য হচ্ছিল কি, তো ওয়াটারে ইনসলিবল, তো ইনডাইরেক্ট বিলিরুবিনকে তার জন্য অ্যালকোহল দেওয়া হচ্ছে। অ্যালকোহল দিলে কি হচ্ছে, ইনডাইরেক্ট বিলিরুবিনটা ডিজলভ হয়ে যাচ্ছে এবং সেখানে তার সাথে তখন রিয়াকশন করে সেই অ্যাজোবিলিরুবিন কম্পাউন্ড হচ্ছে, কিন্তু সেক্ষেত্রে 30 মিনিট সময় লাগছে। বাইফেজিক যেখানে বোথ রিয়াকশন হচ্ছে সেখানে কি হচ্ছে, প্রথমে এই রিয়াকশনটা হলো যেখানে অ্যাজোবিলিরুবিন 30 সেকেন্ডের মধ্যে হলো, বাকি যে ইনডাইরেক্ট বিলিরুবিনটা ছিল বা আনকনজুগেটেড সেইটা তারপরে তার সাথে অ্যালকোহল যোগ করা হলো এবং তারপরে সেই পার্পল কালারটা ইন্টেন্সিফাইড হলো বা বেড়ে গেল। অর্থাৎ প্রথমে তো 30 সেকেন্ডের মধ্যে ডাইরেক্টের জন্য একটা কালার ডেভেলপ করেছিল, পরবর্তীকালে অ্যালকোহল দেওয়ার পরে ওটা যখন আনকনজুগেটেডটা ডিজলভ হয়ে গেল তখন ওটা মাত্রাটা ইন্টেন্সিফাই হয়ে গেল, পার্পল কালারটা আরো গাঢ় হলো। তো এইটা হচ্ছে ভ্যান্ডেনবার্গ রিয়াকশন। তার জন্য আমরা দেখতে পাচ্ছি যে বোথ বি এন্ড সি দুটো ক্ষেত্রেই কনজুগেটেড এবং আনকনজুগেটেড বা ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট বিলিরুবিন দুটোর সাথেই রিয়াকশন করছে। এবার 30 নম্বর প্রশ্ন দেখো, 30 নম্বর প্রশ্নে দেখো দুবার অপশন দেওয়া আছে যে নর্মাল ব্লাড কোলেস্টেরল লেভেল ইজ। প্রথম কথা, নর্মাল লেভেল নিয়ে সবসময় তোমরা খুব কনফিউজ হয়ে যাবে। বিভিন্ন বইয়ে বিভিন্ন জায়গায় তোমরা বিভিন্ন রকমের ভ্যালু পাবে, বা তুমি যদি 4টে কিট খোলো 4টে কিটে 4 রকম ভ্যালু দিচ্ছে। তো এই ধরনের কোশ্চেন একটু কনফিউজিং হয়। তো মোটামুটি এখানে যে রেঞ্জ গুলো দেওয়া আছে, রেঞ্জটা দেখলেই তুমি আন্দাজ করতে পারবে যে 100 থেকে 300 মিলিগ্রাম পার ডেসিলিটার, 140 থেকে 400 মিলিগ্রাম পার ডেসিলিটার, 50 থেকে 150 মিলিগ্রাম পার ডেসিলিটার, 140 থেকে 200 মিলিগ্রাম পার ডেসিলিটার। তো দেখো, যেটা ডিজায়ারেবল মানে যেটা ভ্যালুটা এক্সপেক্টেড, যেটা হচ্ছে একটা হেলদি পার্সনের জন্য, সেটা কিন্তু লেস দ্যান 200। এক্ষেত্রে আমি বলে রাখি যে আমাদের মনে একটা কনসেপ্ট ডেভেলপ করে গেছে, মানে ঢক্কা নিনাদে তো বেশি মানুষ কনফিউজড হয়, বারবার চতুর্দিকে জিরো কোলেস্ট্রল, মানে আমাদের মাথা খারাপ হয়ে গেছে, বোধহয় কোলেস্ট্রলটা বোধহয় বিষ, খেয়ে নিলেই বোধহয় মরে যাবো। অথচ কোলেস্ট্রল যদি না থাকতো তাহলে তোমার সেল মেমব্রেন গঠন হতে পারতো না সেইভাবে।
তোমার যে হরমোনস গুলো আছে, এস্ট্রোজেন টেস্টোস্টেরনের হরমোন গুলোই তৈরি হতো না। তো এই যে টোটাল হরমোন ইমব্যালেন্স হয়ে যেত, তার জন্য কোলেস্টেরলে কিন্তু একটা রেঞ্জ দেওয়া আছে। অর্থাৎ যদি আমি ধরে নিই যে ডি অ্যান্সারটা কারেক্ট, সেখানে বলছে 140টা মানে মিনিমাম থাকা দরকার। জিরো কোলেস্টেরলের কনসেপ্ট ইজ মানে জাস্ট ঢক্কা নিনাদ হচ্ছে। 140 থেকে 200 mg পার ডিএল হচ্ছে আমার সবচেয়ে ডিজারেবল, মানে লেস দ্যান 200 থাকাটা হচ্ছে সেটা সবচেয়ে হেলদি পার্সনের জন্য। বর্ডার লাইন হাই বলছি 200 থেকে 239, এবং যেটাকে হাই হিসেবে কনসিডার করা হচ্ছে মোর দ্যান ইকুয়ালস টু, অর্থাৎ 240 বা তত তার থেকে বেশি যদি মিলিগ্রাম পার ডেসিলিটারে হয়ে যায়, তাহলে এটা হচ্ছে অবশ্যই হাই, যেটা রিস্ক ফ্যাক্টর হয়ে যায়। তো এই কোশ্চেনটার অপশনটা যদি একটু পাল্টে দিই, তাহলে ব্যাপারটা এরকম হয় যে 3.6204 টু 5.172 মিলিমোল পার লিটার, 1.293 টু 3.879 মিলিমোল পার লিটার, 140 থেকে 200 মিলিগ্রাম পার ডেসিলিটার, এবং বোথ এ এন্ড সি আর কারেক্ট এখানে দেখানো হচ্ছে। অর্থাৎ কারোর যদি এই ভ্যালুটা জানা থাকে, সে একটা আন্দাজ করতে পারবে বোধহয় এটা কারেক্ট হলেও হতে পারে, আইদার সি ইজ কারেক্ট। তাহলে এক্ষেত্রে তোমার অ্যাকুরেট ভ্যালুটা জানলে তোমার একটু সুবিধা হবে। যে কোলেস্টেরলে কোনো ভ্যালু যদি মিলিগ্রাম পার ডেসিলিটার আসে, তাকে যদি আমি 0.02586 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, সেটা এসআই ইউনিট, যেটা মিলিমোল পার লিটারে ভ্যালুটা কনভার্ট হয়ে যায়। অথবা উল্টো দিকে যদি মিলিমোল পার লিটারের ভ্যালুকে যদি 38.67 দিয়ে গুণ করি, তাহলে মিলিগ্রাম পার ডেসিলিটার হয়ে যায়। এইটা কিন্তু কোলেস্টেরল, এইচডিএল বা এলডিএল তিনটের ক্ষেত্রেই এই সেম ফিগারটাই থাকছে। যদি ট্রাইগ্লিসারাইডস হতো, আরেকটা আমি বললাম একটু আলোচনা করে দিচ্ছি। ট্রাইগ্লিসারাইডস হলে এক্ষেত্রে আমাকে 0.01129 দিয়ে গুণ করলে আমার মিলিগ্রাম পার ডেসিলিটার হতো, মিলিমোল পার লিটার হতো। মিলিমোল পার লিটারকে 88.57 দিয়ে যদি গুণ করে দিই, তাহলে সেক্ষেত্রে আমার মিলিগ্রাম পার ডেসিলিটারে ব্যাপারটা কনভার্ট হয়ে যাচ্ছে। তো দেখো যে এই যে ব্যাপারটা, তাহলে এইখানে আমরা বুঝতে পারছি যে বোধহয় এ অপশনটা কারেক্ট হলেও হতে পারে। তো এই অপশনটা, এটা দেখো সিম্পল, যদি তোমার একটা ভ্যালু, তুমি যে কোনো একটা ভ্যালুকে তোমার যদি ফিগারটা জানা থাকে, যেহেতু মিলিমোলে, তোমার যদি ফিগারটা রাফলিও জানা থাকে 0.025, এতটুকু যদি জানা থাকে, তুমি যে কোনো একটা ভ্যালুতে তুমি গুণ করলেই বুঝে যাবে। যেমন আমি এই ভ্যালুটাকে এখান থেকে টেনেছি, এই ভ্যালুটাকে এখান থেকে টেনেছি, স্বভাবতই 100, এই ভ্যালুটাকে আমি এখান থেকে টেনেছি, তাহলে এইটা অপশনটা এখানে কারেক্ট ছিল। এইখানে যেহেতু এই ভ্যালুটা এখানে টেনেছি, প্লাস এই অপশনটা কারেক্ট, তাহলে বোথ এ আর সি আর কারেক্ট। তাহলে দুটো, এক্ষেত্রে এইভাবে কোশ্চেনটা যদি আসে, তাহলে তোমার এই ধরনের কোশ্চেনে বারবার তোমাদের ফেস করতে হবে। আগে তো আমার এই ধরনের ইউনিটগুলো মনে রাখতে হতো, এখন যেহেতু সবকিছু অ্যাপ বেরিয়ে গেছে, আর কেউ মনে রাখার দরকারই মনে করে না। তবু একটা যদি একটা রাফ ফিগার মনে রাখতে পারো, তাহলে এই ধরনের কোশ্চেনে তুমি সম্মুখীন যদি হও কোনো পরীক্ষায়, তাহলে ইজিলি সেখান থেকে তোমার রাইট অ্যান্সারটাতে তুমি পৌঁছে যেতে পারছো। সিমিলারলি কোশ্চেন নাম্বার 33 তে বলা হচ্ছে দ্য ট্রু স্টেটমেন্ট ইজ, কোন বাক্যটা সত্যি। তো এখানে বলা হচ্ছে নর্মাল HDL in male is more than 35 mg per dl, more than 150 mg per dl LDL is good for heart, VLDL can be calculated from the value of total cholesterol, Friedwald's formula can be applied up to 600 mg per dl of triglycerides। অর্থাৎ ট্রাইগ্লিসারাইডের ভ্যালু যদি 600 mg per dl অবধি হয়, তখনও ফ্রিডওয়ার্ডস ফর্মুলাটা, ইকুয়েশনটা সমান অ্যাপ্লিকেবল থাকছে। তো এক্ষেত্রে দেখো যে কতগুলো জিনিস মাথায় রাখছি আমরা, যে ফ্রিডওয়ার্ডস বা ফ্রাইডওয়ার্ডস যে ইকুয়েশনটা আছে, সেই ইকুয়েশনটা কি, সেই ইকুয়েশনে আমরা এলডিএলটা ক্যালকুলেশন করি, মানে যদি ওটাকে টেস্ট না করে আমি ক্যালকুলেটিভ রেজাল্ট আমরা দিয়ে দিই, সেটা হচ্ছে টোটাল কোলেস্টেরল মাইনাস ইনসাইড দ্য ব্র্যাকেট HDL প্লাস LDL বাই 5। তো
তো সরি এটা হচ্ছে কোলেস্ট্রল বাই এটা হচ্ছে টিজি বাই 5, ট্রাইগ্লিসারাইডস বাই 5। তো ট্রাইগ্লিসারাইডস বাই 5, তো ট্রাইগ্লিসারাইডস বাই 5 হচ্ছে যে ট্রাইগ্লিসারাইডস কে যদি আমি 5 দিয়ে ভাগ করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি VLDL এর ভ্যালুটা। অর্থাৎ VLDL ক্যান বি ক্যালকুলেটেড ফ্রম দ্য টোটাল কোলেস্ট্রল। টোটাল কোলেস্ট্রল থেকে VLDL এর ভ্যালু আমি বার করতে পারি না, যেটা VLDL এর ভ্যালুটা আমরা বার করি সেটা হচ্ছে ট্রাইগ্লিসারাইড কে 5 দিয়ে ভাগ করলে আমি VLDL এর ভ্যালুটা পাচ্ছি। স্বভাবতই দেখে নিলাম যে সি অপশনটা হচ্ছে ইনকারেক্ট। এবার ডি অপশনে আসছি যে ফ্রাইডওয়ার্স ফর্মুলাটা কত দূর অবধি অ্যাপ্লিকেবল। তো বিভিন্ন যে স্টাডিগুলো আছে, স্টাডিতে আমরা দেখতে পাচ্ছি যে ফ্রাইডওয়ার্স ইকুয়েশনে কিছু লিমিটেশনস আছে বা তার সীমাবদ্ধতা আছে। সেটা হচ্ছে যে আমরা দেখছি যে লেস দ্যান ইকুয়ালস টু যদি 70 mg/dl যদি ভ্যালুটা পাচ্ছি আমরা, লেস দ্যান ইকুয়ালস টু 70 mg/dl যদি আমার LDL এর ভ্যালুটা যেটা আমার ফ্রাইডওয়ার্স ইকুয়েশন দিয়ে হলো, সেক্ষেত্রে আমি যদি LDL টাকে ডাইরেক্ট টেস্ট করি তাতে ভেরিয়েশন আসতে পারে 9 অবধি ভ্যারিয়েশন আসতে পারে। যদি ট্রাইগ্লিসারাইডস এর ভ্যালু 150 থেকে 199 হয় mg/dl অবশ্যই, তাহলে সেক্ষেত্রে যে LDL এর যে ভেরিয়েশনটা আসতে পারে সেটা 1.8 থেকে 15.4 মিলিগ্রাম পার ডেসিলিটার অবধি ভেরিয়েশন আসতে পারে। যদি ট্রাইগ্লিসারাইডস এর ভ্যালু 200 থেকে 399, রাফলি 400 ধরো, সেখানে 6 থেকে 36 অবধি যদি ডাইরেক্ট LDL করি সেখানে ভেরিয়েশন আসতে পারে। এইটাকে বলা হচ্ছে 5th to 95th পার্সেন্টাইল, এটা পার্সেন্ট অবশ্যই নয়, পার্সেন্টাইল। তাহলে কিন্তু অবশ্যই আমরা দেখতে পাচ্ছি যে ফ্রাইডওয়ার্স ফর্মুলাটা 400 অবধি যেতে না যেতে, যেখানে 36 মাত্রা অবধি যেখানে ডিফার করে যাচ্ছে, তো 600 mg পার ডেসিলিটার এই ট্রাইগ্লিসারাইডের ভ্যালু অবধি এটা অ্যাপ্লিকেবল নয়। অর্থাৎ ডি অপশনটা ইজ অলসো ইনকারেক্ট, সি তো আগে ইনকারেক্ট দেখলাম। এবার আমরা জানি যে HDL ইজ এ গুড কোলেস্ট্রল, LDL ইজ এ ব্যাড কোলেস্ট্রল। তাহলে LDL কখনোই একটা গুড ফর হার্ট কখনোই নয়। তো এখানে যে ভ্যালুগুলো দেওয়া আছে, HDL এর ভ্যালু দেওয়া আছে যে অপটিমাল, অপটিমাল মানে হচ্ছে যেটা সবচেয়ে ভালো অবস্থা, যে লেস দেন যদি 100 mg থাকে তাহলে আমি বলবো যে অপটিমাল অবস্থা আছে। সরি, এটা LDL এর ভ্যালু। যদি নিয়ার অ্যাবাভ অপটিমাল, নিয়ার অর্থাৎ নিয়ার কাছে এবং অপটিমাল, অপটিমাল মানে হচ্ছে সবচেয়ে গুড কন্ডিশন, সেটা 100 থেকে 129, মানে যেটা অপটিমাল, যেটা হচ্ছে বিয়ারেবল। বর্ডার লাইন হাই বলছি 130 থেকে 59 mg/dl যদি LDL ভ্যালু ক্রস করে যাচ্ছে, হাই তাকে বলছি যাকে 160 থেকে 189, ভেরি হাই হচ্ছে 190 এর যদি সমান বা বেশি থাকছে। অর্থাৎ মোর দেন 150 mg/dl LDL গুড ফর হার্ট কখনোই নয়। তাহলে সি বি অপশনটা ইজ অলসো ইনকারেক্ট। বাঁচলো আমার এ অপশনটা। এ অপশনটাতে বলছে নর্মাল HDL ইন মেল ইজ লেস দেন 35 mg/dl। তো মেজর রিস্ক ফ্যাক্টর যেটাকে বলা হয়, যে মেজর রিস্ক ফ্যাক্টর হচ্ছে যে লেস দেন যদি 40 থাকছে, তো লেস দেন 40 থাকলে আমরা ওটাকে বলছি যে সেক্ষেত্রে মেজর রিস্ক ফ্যাক্টর হতে পারে। বা যদি আমার যদি হায়ার বলছি, হায়ার বাট বেটার, হায়ার বাট বেটার, দা হায়ার দা বেটার ভ্যালুটা হচ্ছে আমার 40 থেকে 59 হচ্ছে আমার হায়ার বাট বেটার। ঠিক আছে, তাহলে 40 থেকে 59 হচ্ছে আমার হায়ার বাট বেটার। আর প্রোটেক্টিভ এগেনস্ট হার্ট ডিজিজ, যে যেখানে আমার হার্ট ডিজিজটা মোস্ট প্রোটেক্টিভ থাকে, সেটা হচ্ছে 60 mg/dl। তো 60 mg/dl হচ্ছে যে যেখানে আমার HDL ভ্যালুটা হয়ে যাচ্ছে, যে সেটা হচ্ছে গুড এগেইনস্ট দ্য হার্ট কন্ডিশন। তাহলে নর্মাল HDL ইন মেল যদি 35 এর বেশি থাকে, অবশ্যই সেটা ভালো অবস্থা। তো তাহলে আমরা পেয়ে গেলাম যে এই অপশনটা আমাদের রাইট অ্যান্সার হলো এই অপশনটা।
কারণ 150-এ বেশি এলডিএল তো ব্যাড কোলেস্টেরল, সেটা থাকা কখনোই ভালো নয়। যেটা সি অপশনটা সেটা আমরা আগেই আলোচনা করলাম, সি যে ভিএলডিএল, কেননা ভিএলডিএল তো টোটাল কোলেস্টেরল থেকে ক্যালকুলেশন করিনি, আমি ট্রাইগ্লিসারাইডস থেকে করেছি, এবং ট্রাইগ্লিসারাইডের ভ্যালু 600 mg পার ডিএল এর ভ্যালুতে কখনোই ফ্রাইডওয়ার্ডস ইকুয়েশনটা অ্যাপ্লিকেবল নয়। তাহলে এই অপশনটা আমার রাইট অ্যান্সার। বাকি থাকলো 32, 31টা বাকি আছে, লাস্টে বলছি। তো 32-এ বলছে মোস্ট রিয়েজেন্ট ইন বায়োকেমিস্ট্রি ল্যাব ইজ স্টোরড অ্যাট। তো এইখানে দেখো, যদি অপশন দিয়েছো -20 ডিগ্রি সেন্টিগ্রেড, -0 ডিগ্রি সেন্টিগ্রেড, 2 থেকে 8 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং 12 ডিগ্রি থেকে 14 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এই অ্যান্সারটা তোমরা জানো যে নর্মাল রেফ্রিজারেটরে যেখানে আমরা বায়োকেমিক্যাল রিয়েজেন্টস রাখি, কারণ বায়োকেমিক্যাল রিয়েজেন্টস গুলো মোস্ট সেন্সিটিভ এবং অবশ্যই বায়োকেমিক্যাল, সেগুলো ইনঅর্গানিক কেমিক্যালস কম থাকে, এবং সেখানে ম্যাক্সিমাম যেখানে আমার এনজাইমেটিক রিয়াকশন হয় সেখানে আমার রিয়েজেন্টটা তো এনজাইম থাকে। যদি আমার এনজাইম ডিটেকশনের জন্য হয় তো সেখানে রিয়েজেন্টটা আমার সাবস্ট্রেট থাকে। তো এনজাইম বা সাবস্ট্রেট এগুলোর জন্য সবচেয়ে অপটিমাল টেম্পারেচার হচ্ছে 2 থেকে 8 ডিগ্রি সেন্টিগ্রেড। বাট এই কোশ্চেনটাকে কোথাও কোথাও একটু কনফিউজ করে দিতে পারে তোমাকে। যদি দেখো -4 ডিগ্রি ফারেনহাইট, এই সময় হয় কি এমসিকিউ করতে গিয়ে ছেলেমেয়েরা একটু তাড়াহুড়োতে ভুল করে দেওয়ার ম্যাক্সিমাম চান্স থাকে। যদি -20 ডিগ্রি সেন্টিগ্রেড না দিয়ে অপশনটা যদি -4 ডিগ্রি ফারেনহাইট দিত, তো এখানে একটা তৈরি হতো কনফিউজিং ব্যাপার, যে এটা হয়তো কেউ হয়তো ওটাকে সেন্টিগ্রেড দেখেই ভুল করে বসতো। বা যদি 2 থেকে 8 ডিগ্রি সেন্টিগ্রেড যেটা টেম্পারেচার, সেটাকে যদি 35.6 থেকে 46.4 ডিগ্রি ফারেনহাইট করে দিত, তাহলে ছেলেমেয়েরা এই অপশনটা স্কিপ করে যাওয়ার চেষ্টা করতো। না 35 ডিগ্রি তো ঘরের টেম্পারেচার, তো এই ফারেনহাইটটা মিস করে যায়। তার জন্য তোমরা প্রস্তুত থাকবে যে এই ধরনের কোশ্চেনে তোমাকে ইউনিট গুলো চেঞ্জ করে দিতে পারে। যেমন এখানে আমি ইউনিটটা চেঞ্জ করে একটা দেখিয়েছিলাম, যে মিলিগ্রামের সাথে মিলিমোলকে কনফিউজ করে দেওয়া, বা ডিগ্রি সেন্টিগ্রেডের সাথে ডিগ্রি ফারেনহাইটকে কনফিউজ করে দেওয়া। এই ব্যাপারটা কিন্তু যারা খুব যদি ট্রিকি কোশ্চেন হয়, সেক্ষেত্রে তোমাকে বারবার চেষ্টা হবে যে বারবার ঠকিয়ে দেওয়ার, কারণ তোমার কাছে একটা টাইম ম্যানেজমেন্ট ব্যাপার থাকে, যে 2 ঘন্টা 100টা কোশ্চেন অ্যান্সার করো কি 80টা করো, সেখানে টাইম ম্যানেজমেন্ট থাকে, একটা পরীক্ষার একটা আলাদা প্রেশার থাকে। তো সেখানে মানে ছেলে মেয়েদের কনফিউজ করার জন্য ইউনিটটাকে ম্যাক্সিমাম জায়গায় চেঞ্জ করে। এরকম কোশ্চেন আমি আগামী দিনে আরো দেবো তোমাদের। তো ডিগ্রি ফারেনহাইটের ফর্মুলা তোমরা জানো, যে সবাই জানো C/9 = AC/5 = F-32/9। তো সিম্পলি হচ্ছে ডিগ্রি ফারেনহাইট থেকে যদি ডিগ্রি সেন্টিগ্রেডে কনভার্ট করতে হয়, তো 1.8 দিয়ে গুণ করে তার সাথে 32 যোগ করে দেওয়া, সিম্পল জিনিস। যাই হোক, তো নাম্বার 31-এ যে কোশ্চেনটা ছিল, যে থাইরয়েড প্রোফাইল ইনক্লুডস। থাইরয়েড প্রোফাইল যে আমরা টেস্ট করি, তোমার কোশ্চেনটা খুব ইজি মনে হবে, কারণ তোমরা অনেক শুনেছো, কিন্তু এই কোশ্চেনটা থেকে কত ভেরিয়েশনের কোশ্চেন হতে পারে তার জন্য আমি কোশ্চেনটাকে আন্ডার ডিসকাশন রেখেছি, লাস্টে বলছি। থাইরয়েড প্রোফাইল ইনক্লুডস, যেখানে বলছে হরমোনস অফ থাইরয়েড গ্ল্যান্ড অনলি, অপশন এ। অপশন বি তে বলছে হরমোনস অফ থাইরয়েড অ্যান্ড প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, একটু কনফিউজিং। হরমোনস অফ থাইরয়েড অ্যান্ড পিটুইটারি গ্ল্যান্ড, আরেকটু কনফিউজিং। হরমোনস অফ অ্যাড্রিনালিন অ্যান্ড থাইরয়েড গ্ল্যান্ড, এটা আরো কনফিউজিং। যাই এতগুলো কনফিউজিং, উত্তর জানা থাকলে সবই সহজ, উত্তর না জানা থাকলে কঠিন, উত্তর জানা থাকলে সবই সহজ। জলের মতো মনে হবে যে এটা আমার তো কবেই পড়েছে। যাই হোক, থাইরয়েড প্রোফাইল টেস্টে আমরা যে টেস্টগুলো করে থাকি সেগুলো তোমরা সবাই জানো, যে আমরা ওখানে সাধারণত T3, T4, TSH করে থাকি। এবার এই T3, T4 বা TSH, যেটা T3 কে আমরা বলি ট্রাই থাইরোনিন, বা T4 যেটাকে আমরা থাইরক্সিন বলছি, এবং TSH মানে হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। আচ্ছা, থাইরয়েড গ্ল্যান্ড। এবার থাইরয়েড গ্ল্যান্ড তোমাকে কিন্তু কোশ্চেনটা এবার দেখতে হবে, যে যেখানে এখানে গ্ল্যান্ড, 4টে গ্ল্যান্ডের নাম আসছে, থাইরয়েড গ্ল্যান্ড, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, পিটুইটারি গ্ল্যান্ড, অ্যাড্রিনাল গ্ল্যান্ড। সরি, থাইরয়েড গ্ল্যান্ডে থাইরয়েড গ্ল্যান্ড কি কি জাস্ট হরমোন নিঃসরণ করে
সিক্রেট করে, T3 করে, T4 করে এবং ক্যালসিটোনিন করে। মেনলি মেজর হরমোনস আমি এখানে বলছি। প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, প্যারাথাইরয়েড হরমোন যেটাকে পিটিএইচ বলি আমরা সংক্ষেপে, সেটা কিন্তু মেনলি ক্যালসিয়ামের ব্যালেন্সটাকে রেগুলেট করে। তার জন্য প্যারাথাইরয়েড হরমোন কিন্তু আজকালকার দিনে অ্যাজ এ মেডিসিন অনেক জায়গায় ইউজ হয়। যাই হোক, সেই মেডিসিনের ব্যাপারটা পরে হবে। অ্যাড্রিনাল গ্ল্যান্ড যেটা আছে, তার যেটা মেন যে হরমোনগুলো নিঃসরণ করে, তার মধ্যে কর্টিসল আছে যেটা স্ট্রেস ম্যানেজমেন্টের ক্ষেত্রে কাজে দেয়, অ্যালডোস্টেরন আছে যেটা ব্লাড প্রেশার ম্যানেজমেন্টের কাজে দেয়, এপিনেফ্রাইন আছে, আর নর এপিনেফ্রাইন আছে। তো এগুলো হচ্ছে মেজর হরমোন সিক্রেটেড বাই দিস গ্ল্যান্ডস। এরপর হচ্ছে, তো তুমি এখানে জেনে যাচ্ছ যে থাইরয়েড প্রোফাইল টেস্টে T3 T4 এর আমি সলুক সন্ধান পেয়ে গেছি যে থাইরয়েড গ্ল্যান্ড থেকে নিঃসরণ হয়। এবার আমি একটা হরমোনের এখনো নো অ্যাবাউট জানিনি, সেটা হচ্ছে TSH যে হরমোনটা, সেটা আসছে কোত্থেকে। তো দেখো সে সব জিনিস কিভাবে রেগুলেট হচ্ছে আমাদের শরীরে। আমাদের শরীরে তোমরা সবাই জানো যে পিটুইটারিকে আমরা মাস্টার গ্ল্যান্ড বলে থাকি। এই পিটুইটারি গ্ল্যান্ডকে যে নিয়ন্ত্রণ করে সেটা হাইপোথ্যালামাস থেকে হয়। হাইপোথ্যালামাস হরমোনস দিয়ে, অনেকগুলো হরমোনস থাকে, সেই হাইপোথ্যালামাস হরমোনস গুলো কিন্তু পিটুইটারি গ্ল্যান্ডকে প্রথমে রেগুলেট করছে। এবার যে পিটুইটারি যে মাস্টার গ্ল্যান্ড আছে, সে কিন্তু বাকি গ্ল্যান্ডগুলোকে, যারা নিজেরাই আবার হরমোন নিঃসরণ করে, তাদেরকে রেগুলেট করে। যেমন গ্রোথ হরমোন দিয়ে বোন বা মাসেল বা অর্গানসকে রেগুলেট করছে, প্রোল্যাকটিন দিয়ে ব্রেস্টকে রেগুলেট করছে, অ্যাজ ওয়েল অ্যাজ তোমার FSH ফলিকল স্টিমুলেটিং হরমোন বা লিউটিনাইজিং হরমোন দিয়ে ওভারিস বা টেস্টিসকে রেগুলেট করছে, পিটুইটারি গ্ল্যান্ড করছে, অ্যাজ ওয়েল অ্যাজ অক্সিটোসিন দিয়ে কিন্তু ব্রেস্ট এবং ইউটেরাসকে রেগুলেশন হচ্ছে। অ্যাড্রিনোকর্টিক হরমোন যেটা আছে সেটা দিয়ে অ্যাড্রিনাল কর্টেক্সকে রেগুলেট হচ্ছে। থাইরয়েড স্টিমুলেটিং দিয়ে থাইরয়েড গ্ল্যান্ডকে রেগুলেট করছে এবং ভ্যাসোপ্রেসিন বা ADH দিয়ে কিডনিকে রেগুলেট করছে। তো আমরা দেখতে পাচ্ছি যে পিটুইটারি গ্ল্যান্ড থেকে থাইরয়েড গ্ল্যান্ডকে কিন্তু রেগুলেশন হচ্ছে বা কন্ট্রোল করা হচ্ছে TSH দিয়ে, যার জন্য থাইরয়েড প্রোফাইল টেস্টের মধ্যে T3 T4 যেটা থাইরয়েড গ্ল্যান্ডের নিজস্ব হরমোন, তার সাথে TSH-টা যোগ হয়েছে। তো এইখানে কিন্তু তোমার এরকম অন্যান্য প্রোফাইল টেস্টে, অন্যান্য গ্ল্যান্ড প্রোফাইল টেস্টে এরকম তোমাকে গ্ল্যান্ড দিয়ে তোমাকে অন্যান্য গ্ল্যান্ড দিয়ে তোমাকে কনফিউজ করতে পারে। তার মধ্যে তুমি সবসময় একটা জিনিস খেয়াল রাখবে তোমরা, যে তোমরা যদি পিটুইটারি গ্ল্যান্ডকে ম্যাক্সিমাম ক্ষেত্রে ইনক্লুড করে দেবে, কারণ পিটুইটারি যেহেতু মাস্টার গ্ল্যান্ড, সমস্ত অর্গানের তার হরমোনাল অ্যাক্টিভিটিকে টোটালি রেগুলেট করছে, তার জন্য পিটুইটারি গ্ল্যান্ডকে আমি চোখ বুঝেও অ্যাড করতে পারি। তো সেক্ষেত্রে এই ক্ষেত্রে তো আমি অ্যান্সারটা পেয়ে গেছি যে সি ইজ দ্য রাইট অপশন, যে হরমোনস অফ থাইরয়েড অ্যান্ড পিটুইটারি গ্ল্যান্ড, যেটা হচ্ছে আমার থাইরয়েড প্রোফাইল টেস্টের মধ্যে ইনক্লুড হচ্ছে। তো বন্ধুরা, আমার একটু বড় হয়েছে ভিডিওটা, আগামী দিনে আরো ছোট করার চেষ্টা করব, আরো বেশি কোশ্চেন দেওয়ার চেষ্টা করব। আজকে রাখছি, থ্যাংক ইউ।